বহুদিন ধরেই বাড়িটা একা পড়ে আছে এই জায়গায়। একটা আত্মা যেমন খুঁজে চলে অন্য কাউকে, ঠিক সেই রকম এই বাড়িটাও যেন চাইছে কেউ একজন আসুক, কেউ একজন ঢুকুক বাড়িটার ভেতরে। একা থাকতে থাকতে সেদিন যেন সুরভি, মহেন্দ্র আর অভি। সুরভি এই বাড়িরই মেয়ে, কিন্তু খুব ছোটবেলায় পড়তে চলে গিয়েছিল কলকাতায়। তারপর কেটে গেছে 20 বছর। মা মারা যাওয়ার পর আর কারোর সাথে যোগাযোগও রাখেনি সুরভি। আজ ছুটি কাটাতেই বন্ধুদের নিয়ে এসেছে নিজের পুরনো স্মৃতির কাছে। এই ভাই, দরকার কি এসব এক্সপেরিমেন্ট করে? ভূত দেখার জন্য লোকে পাহাড়ে জঙ্গলে চলে যায়, আর তুই একটা বাংলোতে ভয় পাচ্ছিস? আরে ধুত, শোন অভি, অতীত দেখতে এসেছি, তোর আতঙ্ক দেখতে না, বুঝেছিস তো? কি রে, এই যে দেখি তালা দেওয়া, কেউ নেই? ছোটবেলায় একজন কাজের লোক ছিল, কে জানে এখন বেঁচে আছে কিনা। তাহলে চল হোটেলে গিয়ে রাত কাটিয়ে যাই। কেন, তালা ভাঙলেই তো হয়। ভাঙবি? কিচ্ছু ভাঙতে হবে না, ঢুকতেও হবে না এই মহলে। আপনি? উনি আমায় না চিনলেও আমি তোমায় খুব ভালোভাবে চিনি। কোলে পিঠে করে মানুষ করেছি তোমায়। ওহ, দাদু তুমি? তোর দাদু? না না, কাজ করতাম আমি এই মহলে। সে যাই হোক, তবে তোমাদের কিন্তু এখানে থাকা যাবে না। কেন দাদু? এত দূর থেকে এলাম শুধু বাড়ি দেখবো বলে। যেটা বলছি সেটা শোনো, এই বাড়ি অভিশপ্ত। দেখো দাদু, আমরা ওসব ভূত টুত কিচ্ছু মানি না। হ্যাঁ, আর বাড়ির মেয়ে যখন বাড়ি ফিরে এসেছে তখন এত কথা বলার কি আছে? আপনি চট করে আমাদের জন্য ভাত আর মাংসের ব্যবস্থা করুন দেখি। বৃদ্ধ অনেকবার বারণ করলেও কিছুতেই মানল না সুরভি আর মহেন্দ্র। আর ঠিক তখনই প্রথম সন্দেহটা হলো অভির। ও দেখতে পেল উপরের দিকে তাকিয়ে চিৎকার করেই যাচ্ছে একটা কুকুর। ওরা ওরকম ভাবে চিৎকার করছে কেন দাদু? কুকুরটা ওকে দেখতে পেয়েছে, আর ও কুকুরকে দেখতে পেয়েছে। একটু তাকিয়ে থাকলেই দেখতে পাবে। কি দেখতে পাবো দাদু? সাবধানে থেকো, আমি এলাম। ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না অভি। এই বাংলোয় ঢোকার পর থেকেই একটা নেগেটিভ এনার্জি বারবার করে ফিল করছিল। কেউ যেন আছে ওদের সাথে সাথে, কিন্তু কে? পেছনে ঘুরতেই অভি দেখতে পায় কেউ নেই। আবার সামনে আয়নার দিকে তাকাতেই দেখে একদম সামনে এসে গেছে মহিলা। আর তখনই আতঙ্কে চিৎকার করে ওঠে অভি। অভির যখন জ্ঞান ফেরে তখন অনেকটা রাত হয়ে গেছে। ও চোখ খুলেই দেখতে পায় সামনে বসে আছে সুরভি, তার পাশে মহেন্দ্র, আর একটু দূরে দাঁড়িয়ে সেই বৃদ্ধ। আমি বারবার করে বারণ করেছিলাম তোমায়। তোরা বিশ্বাস কর, আমি স্পষ্ট দেখেছি এক মহিলাকে। আরে ব্রো, চিল কর একটু। এমনি তুই ভীতু, তার উপরে এখানে আসার পর থেকেই নেগেটিভ এনার্জি করে ভাবছিস, তাই এসব ভুলভাল হ্যালুসিনেট করছিস। হ্যাঁ রে অভি, সত্যি যদি কেউ থাকতো তাহলে তো আমরাও দেখতে পেতাম, তাই না বল? এই বাড়িতে তোমরা একা নও, সে এখনো আছে। ও যা দেখেছে সেটা তো মাত্র শুরু। আহ দাদু, তুমি কি ভয় দেখাতে চাইছো নাকি? আর আপনাকে যে বলেছিলাম খাবারের ব্যবস্থা করতে, খিদে যা পেয়েছে এবার কিন্তু আপনার ভূতকেই খাবার বানিয়ে খেয়ে ফেলবো আমরা। এই হাসি যে কি মারাত্মক হতে পারে তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে মহেন্দ্র। রাত তখন 11টা। মহেন্দ্র তখন বাথরুমে যাবে বলে নেমেছিল নিচে। সুরভি আর অভি যদিও আসতে চেয়েছিল সঙ্গে, কিন্তু মহেন্দ্র কারুর কথায় কোনো কান দেয়নি। দরজার ওপারে যেন অন্ধকার ঘিরে ফেলেছে সবটা। হঠাৎ একটা বাক্সের ঢাকনা নিজে থেকেই খুলে যায় মহেন্দ্রর সামনে। ওটার ভেতরে কিছু একটা কাঁপছে। একটা ছোট্ট পুতুল বসে আছে কোনায়। চোখের জায়গায় নেই কিছু, শুধু দুটো গর্ত, আর ঠোঁটে রক্তের মতো কিছু লেগে আছে। এটা এখানে এলো কোথা থেকে?
মহেন্দ্র ভয়ে দৌড় দেয় উল্টো দিকে, আর তখনই সামনে এসে দাঁড়ায় সেই মহিলা। তুইও ওদের মতো বিশ্বাস ভেঙেছিস। আমি আমি ছাড়ি না, কাউকে ছাড়ি না। পুরুষ মানে শত্রু। তোর রক্ত দিয়ে লিখবো আমার মুক্তি। মহেন্দ্র চিৎকার গলা দিয়ে বেরোয় না, যেন দম বন্ধ হওয়ার অপেক্ষা। সব পুরুষ মরুক, মরুক। সেই অশরীরী মহিলা মহেন্দ্রকে টানতে টানতে হিঁচড়ে নিয়ে চলে যায় ভেতরের ঘরে। আওয়াজ পেয়ে যতক্ষণে অভি আর সুরভি দৌড়ে আসে। মহেন্দ্র, মহেন্দ্র, মহেন্দ্র দরজা খোল। মহেন্দ্র, এই মহেন্দ্র। মহেন্দ্র, সুরভি, ভাঙতে হবে দরজা। মহেন্দ্র, কোথায় তুই? মহেন্দ্র, এই মহেন্দ্র। এই ঘরে তো কেউ নেই। এই মাত্র তো ছিল, এই ঘরেই ছিল। আমি জানি এসব কি হচ্ছে বলো তো। হ্যাঁ, কি হচ্ছে কি এসব? রবি, এই ঘড়িটা মহেন্দ্রর। তার মানে সে নিশ্চয়ই আমাদের মহেন্দ্রকে মেরে ফেলেছে। ওটা কিসের আওয়াজ? যারই হোক, সত্যি কি তা আমি জেনেই ছাড়বো। আমার বাড়িতে এসে আমার বন্ধুদের এত বড় ক্ষতি আমি কিছুতেই মেনে নেব না। সুরভি, সুরভি, তুই যাস না। তুই তুই আমার মামনি, আমার মামনি। তুই আমায় চিনতে পারলি? এত সুন্দর এলো চুল আর কার ছিল মা? আর আর আমার এই ছোটবেলার খেলার পুতুল তুমি তো মা, বলো না। আমি নেই মামুনি, আমি নেই। আমি এখন অভিশপ্ত। আমি এখন অশরীরী আত্মা। আমি কেন মা, কি হয়েছিল তোমার? শুনবি, তুই শুনবি সত্যিটা। সে মা হয়ে বলতে শুরু করলো সুরভিকে পুরো ঘটনা। এবারই সবাই চেয়েছিল বাড়িতে একটা পুত্র সন্তান আসুক, কিন্তু বাড়িতে এলো ফুটফুটে কন্যা সন্তান সুরভি। একটু বড় হতে না হতেই সুরভির ওপরও শুরু হয়ে যায় মারধর আর ভয়ানক অত্যাচার। শেষে আর সহ্য করতে না পেরে সুরভিকে কলকাতায় পড়তে পাঠিয়ে দেয় মা। তারপর অত্যাচার বাড়তে বাড়তে একদিন খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলল সুরভির মাকে, পুত্র সন্তানের জন্ম না দিতে পারার অভিযোগে। সবাইকে জানানো হলো যে বিষ খেয়ে নাকি আত্মহত্যা করেছে সে। তারপর সেই আত্মা এই শরীর থেকে মুক্তি পেলেও এই বাড়ি থেকে মুক্তি পায়নি। এক এক করে এই বাড়ির সব পুরুষদের শেষ করেছে সে। তারপর থেকে কোনো পুরুষ মানুষ এই বাড়ির চৌহদ্দির মধ্যে এলেই তাকে শেষ করে দিতে একটুও সময় নেয় না সে। এখানে এখানে হাত দিস না মামনি, হাত দিস না। তোর ব্যথা লাগবে মামনি, হাত দিস না, হাত দিস না। আমি তোমায় ছুঁতে চাই মা। না না মামনি, না না। ভুল তুমিও করেছো মা। বাবা ঠাকুরদার প্রতিশোধ তুমি অনেক নিরপরাধ পুরুষদের উপর নিয়েছো। আর নয়, আমি আসছি তোমার কাছে। তোমার প্রতিশোধের শেষ বলেই আমি হব। আর তোমার এই মারণ লীলা এবার বন্ধ করো মা। না না মামনি, না না না। আমি কোথায়? মাথাটা খুব ধরেছে। এই কাল কি হয়েছিল রে? আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে পড়ছে না।
আমরা এখানে? একটু শান্ত হয়ে বস মহেন্দ্র, সব বলবো তোকে, একটু শান্ত হ। সুরভি? সুরভি কোথায় অভি? সুরভি নিজেকে বলি দিয়ে এই বাংলোকে সাপমুক্ত করে দিয়ে গেছে মহেন্দ্র, আর তার সঙ্গে সঙ্গে তোকেও। সুরভি নিজেকে শেষ করে প্রমাণ করে দিয়ে গেছে তারা আছে আমাদের আশেপাশেই, তারা সবাই আছে, হয়তো প্রতিশোধ নেওয়ার অপেক্ষা করছে শুধু।